তো আজকে আমরা বৃত্তের লেকচার 4 শুরু করব। তো আমরা বিগত 3টা লেকচারে কিন্তু 4.1 মোটামুটি কমপ্লিট আমাদের। আজকে 4 নম্বর লেকচার শুরু 4.2, অর্থাৎ এই চ্যাপ্টারটা হচ্ছে কি, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে অল অ্যাবাউট বৃত্তের সমীকরণ বের করা সম্পর্কিত, আর এই চ্যাপ্টারটা বৃত্তের স্পর্শকের সমীকরণ, ঠিক না, স্পর্শবিন্দু এই রিলেটেড প্রবলেম দিয়ে এই চ্যাপ্টার আর কি। ঠিক আছে, তো আসো আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য আমাদের যেসব থিওরি দরকার, তো আমরা প্রথমে থিওরিগুলো আলোচনা করবো এক এক করে, এরপরে আমরা টাইপ ভিত্তিক ম্যাথ আলোচনা করব। ওকে, প্রথম থিওরিটা হচ্ছে কি যে y সমান mx রেখাটি এত বৃত্তের স্পর্শক হওয়ার সত্ত্বেও, এইটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে কি 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে 1। ঠিক আছে, কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে 1, এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত এটা আমরা দেখবো। ধরো এই একটা বৃত্ত যেটার কেন্দ্র হচ্ছে 0 0, কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে 1, ব্যাসার্ধ হচ্ছে কি 1। এখন এই বৃত্তের কোন একটা রেখা যদি এই বৃত্তের স্পর্শক হয়, আমরা ধরে নিচ্ছি y সমান mx প্লাস c। এই রেখাটা এই বৃত্তের স্পর্শক যদি হয়, তাহলে একটু খেয়াল করো, এইটা যদি ব্যাসার্ধ হয় আর এটা যদি স্পর্শক হয়, তাহলে ব্যাসার্ধ কিন্তু সবসময় স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমরা 9-10-এ এরকম একটা উপপাদ্য পড়ছ যে বৃত্তের কেন্দ্র এবং স্পর্শবিন্দু সংযোজক সরল রেখা স্পর্শকের সাথে কি হয়, লম্ব হয়, এরকম একটা উপপাদ্য ছিল। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এইটা যদি কেন্দ্র হয়, এটা যদি স্পর্শবিন্দু হয় এবং এই রেখাটা যদি স্পর্শক হয়, ধরে নিচ্ছি এই রেখার সমীকরণ হচ্ছে y সমান mx প্লাস c, এবং এই বৃত্তের ব্যাসার্ধ যদি এক হয়, তাহলে খেয়াল করো কেন্দ্র থেকে স্পর্শকের যে লম্ব দূরত্ব, এই যে এটা আলটিমেটলি কিসের সমান, বৃত্তের ব্যাসার্ধ a এর সমান। ঠিক আছে, তাহলে কেন্দ্র 0 0 থেকে y সমান mx প্লাস c, সরল রেখার লম্ব দূরত্ব কিসের সমান, সরল রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তো একটা সরল রেখা যদি একটা বৃত্তের স্পর্শক হয়, তাহলে অবশ্যই এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে যে কেন্দ্র থেকে ওই সরল রেখার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। এখন দেখো যে এইটা যদি একটা সরল রেখার সমীকরণ হয়, আমরা এটাকে একটু যদি সিম্পলিফাই করে লিখি, যে এক্সটা এই পাশে নিয়ে আসি, মানে এই সমীকরণটাকে এভাবে চাইলে আমরা লিখতে পারি না যে y মাইনাস mx মাইনাস c সমান 0, এভাবে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এখন খেয়াল করো যে এই রেখা থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, এইটার ফর্মুলা আমরা কি জানি, যে বিন্দু প্রথমে রেখায় বসাই দিব, এখানে তুমি যদি 0 0 বিন্দুটা বসাই দাও, তাহলে 0 মাইনাস c, আলটিমেটলি এটাও 0 হবে, এটাও 0 হবে, x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসাই দিলে তাহলে মাইনাস c থাকবে, মাইনাস c মডুলাস দিতে হবে। ঠিক আছে, কারণ তুমি লম্ব দূরত্ব বের করতেছো। ঠিক আছে, এবং দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, এই জন্য তোমাকে মড ব্যবহার করতে হবে, পরমান ব্যবহার করতে হবে। রুট ওভার x এর সহগ হোল স্কোয়ার, y এর সহগ হোল স্কোয়ার, x এর সহগ হচ্ছে গিয়ে কি মাইনাস m হোল স্কোয়ার, আর y এর সহগ 1, অর্থাৎ 1 হোল স্কোয়ার প্লাস মাইনাস m কে হোল স্কোয়ার করলে m স্কোয়ার হয়, ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ, এই যে বৃত্তের ব্যাসার্ধ এটা আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে নিয়ে আসলাম, এই লেখাটা আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে নিয়ে আসলাম। এখান থেকে আমরা আলটিমেটলি এই শর্তটা বের করবো যে c সমান প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস m স্কোয়ার। এখন দেখো তাহলে মডুলাসের ভেতর মাইনাস c, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে, c রুট ওভার 1 প্লাস m স্কোয়ার ইকুয়াল টু a। ঠিক আছে, তাহলে মড অফ c সমান রুট ওভার 1 প্লাস m স্কোয়ার। তো যখন আমরা মডুলাস তুলে দিব c থেকে যখন আমরা মডুলাস তুলে দিব, তখন এই দিকে একটা প্লাস মাইনাস হবে। ঠিক আছে, তো অনেকের কনফিউশন আছে যে মডুলাস তুলে দিলে কেন প্লাস মাইনাস হয়, এটা আমি একটু করে অ্যানালাইসিস করি। ধরো তোমাকে বললো মড অফ x সমান 2, যে x হচ্ছে এমন একটা সংখ্যা যাকে তুমি পরমাণের ভেতরে আনলে সেটা সবসময় কি হয়, +2 হয়। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা কি বলতে পারি যে x হচ্ছে ওই সংখ্যাটা যার পাশে মডুলাস দিলে কি হবে, মানে যার মডুলাস কি হবে, সবসময় 2 হবে। এখন দেখো x এর জায়গায় তুমি চাইলে +2 দিতে পারো, +2 কে মড করলে কত হয়, 2 হয়,
আবার -2কে মডুলাস করলে কি হয় 2 হয়। তার মানে এখানে x এর পসিবল ভ্যালু কয়টা হইতে পারে, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে গিয়ে কি -2। তাহলে যখন তুমি আলটিমেটলি এই লাইন থেকে এই লাইনে আসবা তখন তোমাকে মডুলাসটা তুলে দিলে অবশ্যই কি দিতে হবে, পরমাণটা তুলে দিলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। ওকে, তাহলে এই লজিক অনুসারে আমরা এখানে একটা প্লাস মাইনাস দিলাম, প্লাস মাইনাস এর √1 কত m²। এটাই হচ্ছে গিয়ে কি আমাদের শর্ত। ঠিক আছে, তাহলে একটা সরল রেখা y সমান mx প্লাস c x² প্লাস y² = a² বৃত্তকে টাচ করার স্পর্শ করার যে শর্ত ওইটা হচ্ছে গিয়ে কি c সমান প্লাস মাইনাস a√1 m²। অর্থাৎ এই সরল রেখা এই বৃত্তকে স্পর্শ করলে সবসময় কি হবে, c সমান প্লাস মাইনাস a√1 কত হবে, a² হবে। ওকে, তো আই হোপ এই থিওরিটা তোমরা বুঝছো। এইটা রিলেটেড আমরা একটা এমসিকিউ সলভ করি যশোর বোর্ড 2022 আসছে। এটা ছোট্ট এমসিকিউ দেখে নিই যে y সমান mx প্লাস c সরল রেখাটি এত বৃত্তকে স্পর্শ করার শর্ত। খেয়াল করো এখানে a এর মান কত, এই বৃত্তের ব্যাসার্ধ কত 25 না, 25 না এখানে, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত 5² 5। তাহলে দেখো এই যে এখানে আমাদের যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² প্লাস y² সমান 5² লিখতে পারি। তাহলে a এর মান হচ্ছে 5, এটাই হচ্ছে গিয়ে কি a এর মান। তাহলে স্পর্শ করার শর্ত হচ্ছে c সমান প্লাস মাইনাস a√1 প্লাস m²। তাহলে প্লাস মাইনাস a এর ভ্যালু কত 5√1 প্লাস m²। এটাই হচ্ছে গিয়ে কি আলটিমেটলি শর্ত যে এই সরল রেখাটা এই বৃত্তকে স্পর্শ করা। ঠিক আছে, তাহলে এখানে আনসার কত হবে, আনসার হবে প্লাস মাইনাস √1 প্লাস m²। ওকে, আচ্ছা এরপরে নেক্সট থিওরিতে আসো যে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করলে। দেখো আমাদের এই যে সমীকরণটা ছিল এটা ছিল ওই যে আদর্শ আকারের সমীকরণ যে x² প্লাস y² সমান a²। ঠিক আছে, কেন্দ্র আর ব্যাসার্ধ যে সমীকরণ থেকে আমরা বের করতে পারি ওই সমীকরণটা হচ্ছে x² প্লাস y² সমান a²। তাহলে যদি এরকম সাধারণ সমীকরণ আকারে যদি দেওয়া থাকে, এরকম সাধারণ সমীকরণ আকারে যদি দেওয়া থাকে যে এই রেখাটি এই বৃত্তকে এই বৃত্তের স্পর্শক হওয়ার সত্য, তখন আমরা কি করব আসলে। ঠিক আছে, তাহলে ধরো এই বৃত্তটা হচ্ছে কি এটাই হচ্ছে সেই বৃত্ত এবং এটা হচ্ছে y সমান mx প্লাস c। ঠিক আছে, y সমান y = mx প্লাস c এবং এই বৃত্তটা হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। তাহলে এই সমীকরণের কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে -g মাইনাস f এবং যে ব্যাসার্ধটা এই যে ব্যাসার্ধটা এই সমীকরণের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস f² মাইনাস c। এটাই হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে কি বলছিলাম যে একটা সরল রেখা একটা বৃত্তের স্পর্শক যদি হয় তাহলে কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে স্পর্শবিন্দুর যে দূরত্বটা অর্থাৎ সরল রেখার যে লম্ব দূরত্বটা এটা সবসময় বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। খেয়াল করো তাহলে এই বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব কত, এটাকে তুমি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসো x প্লাস by প্লাস c আকারে নিয়ে আসো। তাহলে y মাইনাস mx মাইনাস c ইকুয়াল টু কত 0। এই ফর্মে যখন আনছো তখন তুমি আলটিমেটলি বের করতে পারবা যে এই বিন্দু থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব কত। বিন্দুটা দ্বারা সরল রেখা, বিন্দুটা সরল রেখায় বসাই দিব। তাহলে -gy এর জায়গায় তুমি যদি -f বসাও তাহলে -f মাইনাস m ইন্টু x এর জায়গায় তুমি যদি -g বসাও তারপরে -c মড দিবা ডিভাইডেড বাই √ এই রেখার x সহ হোল স্কোয়ার প্লাস y সহ হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, বৃত্তের ব্যাসার্ধ √g² প্লাস f² মাইনাস c। এটাই হচ্ছে আমাদের শর্ত যে এই সরল রেখাটা এই বৃত্তের কখন স্পর্শক হবে, যখন এই কন্ডিশনটা তারা স্যাটিসফাই করবে, মেনে চলবে। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে খুব সহজেই তুমি বের করে ফেলতে পারবা। তোমাকে যদি কেন্দ্র দেওয়া থাকে একটা বৃত্তের আর যদি তোমাকে যে রেখার স্পর্শক হবে কিনা সেটা যদি তোমাকে বের করতে বলে যে কখন কখন এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হবে, তখন তুমি কেন্দ্র থেকে সরলরেখার লম্ব দূরত্ব বের করবা এবং সেই লম্ব দূরত্বটা যদি বৃত্তটার ব্যাসার্ধের সমান হয় তখন ওই বৃত্তকে অবশ্যই কি করবে, ওই সরলরেখাটা স্পর্শ করবে, অর্থাৎ ওই সরলরেখাটা ওই বৃত্তের কি হবে, স্পর্শক হবে। ক্লিয়ার তাহলে? আচ্ছা তাহলে গেল, এটাও গেল। এরপর আসো এখন আমরা এই চ্যাপ্টারের কিছু মেইন টপিক্সে ঢুকবো। আমরা দেখো আমরা কিন্তু স্পর্শক হওয়ার সত্য বলছিলাম। এখন যদি স্পর্শক হয় তাহলে সেই স্পর্শকের সমীকরণগুলো কীরকম হবে, সেই স্পর্শক কিংবা অবিলম্বের সমীকরণগুলো কীরকম হবে সেটা আমরা একটু দেখব। এইটা ধরো একটা বৃত্ত, ঠিক আছে, যার কেন্দ্র হচ্ছে 0 0 এবং সমীকরণ হচ্ছে x² প্লাস y² ইকুয়াল টু a²। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ।
তো আমাদের x1 y1 বিন্দুতে কি বের করতে হবে, x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে আমাদের মেনলি। ঠিক আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে x1 y1 এবং এইটা দিয়ে একটা স্পর্শক আমরা আঁকি। ঠিক আছে, এই স্পর্শকের সমীকরণটা আমরা বের করব, এটা হচ্ছে 0 0। বলে রাখি স্পর্শক সবসময় একটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে, আর স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে যে লম্বটা আনবা ওটাকে বলা হবে অবিলম্ব। অর্থাৎ এখানে এটা হচ্ছে স্পর্শক আর এটা হচ্ছে অবিলম্ব, এবং অবিলম্ব সবসময় কোন বিন্দু দিয়ে যাবে, স্পর্শ বিন্দু এবং বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখো এটা হচ্ছে 0 0 আর এটা হচ্ছে x1 y1। তাহলে 0 0 এবং x1 y1 বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারি। যে আমরা যদি অবিলম্বের সমীকরণ বের করি, প্রথমে অবিলম্ব, দেখো অবিলম্বের সমীকরণ যদি বের করি তাহলে 0 0 এবং x1 y1 বিন্দুগামী দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি, x মাইনাস x1 x1 মাইনাস x2 আমরা 0 0 কে ধরবো x2 y2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। ঠিক আছে, y1 মাইনাস y2 হচ্ছে কি 0 0টা। তাহলে একটু খেয়াল করো, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1। আমরা যদি ক্যালকুলেশন যদি করে দিই তাহলে x তাহলে এখানে কত থাকে, এখানে থাকে x y1 মাইনাস x1 y1 ইকুয়াল টু y x1 মাইনাস x1 y1। এটা আর এটা ক্যান্সেল আউট, তাহলে থাকবে কি আলটিমেটলি x y1 মাইনাস y x1 ইকুয়াল টু 0। তাহলে এটা কি পাইলাম আমরা, এটা হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট অর্থাৎ এই দুইটা বিন্দুগামী সরল রেখার যে সমীকরণ এটা পাইলাম, যেটাকে আলটিমেটলি আমরা অবিলম্ব বলতেছি। তাহলে অবিলম্বের যে সমীকরণ y x1 মাইনাস x y1 ইকুয়াল টু কত 0। এটা এই ফরম্যাটে চলে আসবে যখন তুমি মাইনাস দিয়ে গুণ করে দিবা। ঠিক আছে, তাহলে মনে রাখবে কীভাবে, তুমি যদি x নাও তাহলে তার বিপরীতটা হচ্ছে y1 নিবা, আর যদি তুমি y নাও তাহলে তার বিপরীতটা হচ্ছে গিয়ে কি x1 নিবা। ক্লিয়ার, এবং তারা উভয়ে কি থাকবে, মাইনাসে থাকবে। ওকে, বুঝছি। তাহলে প্রথম অবিলম্বের সমীকরণটা বুঝছি এটা। এরপর স্পর্শকের সমীকরণ আমরা বের করব। দেখো স্পর্শক, এই অবিলম্বের সাথে স্পর্শক 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না, তাহলে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে তুমি স্পর্শকের সমীকরণ বের করার জন্য এটার লম্বরেখার সমীকরণ বের করবা। তো আমরা এখন স্পর্শকের সমীকরণ বের করব। ঠিক আছে, স্পর্শকের সমীকরণ বের করব। তো স্পর্শকের সমীকরণ দেখা, স্পর্শকটা কোন বিন্দু দিয়ে যায়, x1 y1 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা জানি x1 y1 যদি বিন্দু দিয়ে যায় একটা সরল রেখা, তাহলে সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এইটা আমরা জানি। ঠিক আছে, এখন দেখো এই রেখার সাথে যেহেতু এই রেখা 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, তাহলে এই রেখার ঢাল এবং এই রেখার ঢাল গুণ করলে কত হবে, -1 হবে। তাহলে দেখো তুমি যদি অবিলম্বের ঢাল গুণ করো, এটার ঢাল তুমি ধরো m1 আর এটার ঢাল ধরো m, তাহলে m1 ইন্টু m গুণ করলে -1 হবে, যেহেতু রেখাদ্বয় পরস্পর লম্ব। এখন এই যে m1টা হচ্ছে কিসের ঢাল, অবিলম্বের ঢাল। তাহলে দুইটা পয়েন্ট দেওয়া আছে, ঢাল বের করা যাবে না, যে y মাইনাস কত, মানে y এর পরিবর্তন ডিভাইডেড বাই x এর পরিবর্তন, এটাই তো ঢাল নির্ণয়ের সূত্র, ঠিক না। y এর পরিবর্তন y1 মাইনাস 0 ডিভাইডেড বাই x1 মাইনাস 0 ইন্টু m সমান -1। তাহলে এখান থেকে আলটিমেটলি m সমান কত থাকে, মাইনাস, ওইটা উপাশে নিয়ে গেলে x1 ডিভাইডেড বাই y1। এটাই হচ্ছে গিয়ে কি আমাদের, এটাই হচ্ছে স্পর্শকের ঢাল। তাহলে এখানে বসাই দাও এই ঢালটা, y মাইনাস y1 সমান মাইনাস x1 ডিভাইডেড বাই y1 x মাইনাস x1। এখান থেকে ক্যালকুলেশন করো, y1 মাইনাস y1 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস x1 প্লাস x1 স্কোয়ার। ঠিক আছে, এটা এই পাশে আনো, এটা এই পাশে আনো, এই অংশটা এই পাশে নিয়ে যাও, তাহলে কত থাকে, y1 প্লাস x1 সমান x1 স্কোয়ার y1 স্কোয়ার, এটাই থাকে। ঠিক আছে, এখন দেখো এখন কি করতে পারি আমরা কি করতে পারি, y এই যে x1 প্লাস y1 সমান x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। দেখো আমাদের বৃত্তের সমীকরণ ছিল কি,
মানে আমাদের বৃত্তটার যে সমীকরণ, এটা সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এখন যেহেতু এই বৃত্তটা x1 y1 বিন্দু দিয়ে যায়, তাহলে x1 y1 বিন্দুটা তুমি এই বৃত্তে বসাই দিতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে x এর জায়গায় x1 বসাই দাও প্লাস y এর জায়গায় y1 বসাই দাও ইকুয়াল টু এ স্কোয়ার। তার মানে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার সমান আমরা আলটিমেটলি কি লিখতে পারি? এ স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখানে আমরা সেই কাজটাই করব যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ারকে কি দ্বারা রিপ্লেস করে দিব? এ স্কোয়ার দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে x1 প্লাস y1 সমান এ স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ ক্লিয়ার? যেটা হচ্ছে গিয়ে কি এটা, ঠিক আছে? আমরা অবিলম্বের সমীকরণ দেখছি, স্পর্শকের সমীকরণ দেখছি। ওকে, তাহলে বুঝছো আশা করি ব্যাপারটা, যে স্পর্শকের সমীকরণ কীভাবে বের করবা, অবিলম্বের সমীকরণ কীভাবে বের করবা। তুমি চাইলে প্রথমে স্পর্শকের সমীকরণ বের করতে পারো, এরপর তুমি চাইলে অবিলম্বের সমীকরণ বের করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে স্পর্শক থেকে তুমি চাইলে অবিলম্বের সমীকরণ বের করতে পারো। এরপর দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এই ধরনের সমীকরণ থাকলে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করছি। এবার আমরা যদি সাধারণ সমীকরণ আকারে দেওয়া থাকে তাহলে x1 y1 বিন্দুতে আমরা স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করব। ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g -f, যেহেতু সাধারণ সমীকরণ আকারে দেওয়া আছে তাহলে বৃত্তের কেন্দ্র -g -f। ওকে, এখন তোমাকে বলছে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। এটা ধরে নাও x1 y1, ঠিক আছে? তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমাদের বের করতে হবে এবং অবিলম্বের সমীকরণ বের করতে হবে। ওকে, তাহলে খেয়াল করো যে এইটা যদি অবিলম্ব হয় এবং এইটা যদি স্পর্শক হয়, ক্ষেত্রে আমরা প্রথমে অবিলম্ব বের করব, এরপর আমরা স্পর্শক বের করব। তাহলে অবিলম্ব দেখো, অবিলম্বটা দুটা বিন্দু দিয়ে যায়, একটা হচ্ছে -g -f এবং আরেকটা হচ্ছে x1 y1। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ y y1 y1 মাইনাস y2, এটা হচ্ছে y2, এইটা হচ্ছে x2, ঠিক আছে? y2 ইকুয়াল টু x মাইনাস x1 মাইনাস x2 প্লাস g। তাহলে খেয়াল করো, যদি তুমি গুণ করে দাও তাহলে y মাইনাস y1 x1 প্লাস g ইকুয়াল টু x মাইনাস x1 y1 প্লাস f। তো আমরা যদি এই লাইনটা ক্যালকুলেশন করে একটু, কত হবে? y x1 প্লাস yg মাইনাস y1 x1 মাইনাস y1 g ইকুয়াল টু x y1 প্লাস xf, ঠিক আছে? xf মাইনাস x1 y1 মাইনাস x1 f। ওকে, এইটা আসবে। তো আমরা একটা কাজ করতে পারি, দেখো এইটা যদি তুমি এইটা আর এটা ক্যান্সেল আউট যদি করো তাহলে আলটিমেটলি কি থাকে? y x1, এটা যদি এই পাশে নিয়ে আসো মাইনাস x y1 প্লাস এখানে g আছে, দেখো g যদি তুমি কমন নাও g y মাইনাস y1 ইকুয়াল টু, দেখো এখানে কি লেখা যায়? এখানে তো এটা আর এটা চলে গেছে, ঠিক না? এখানে আর থাকে হচ্ছে গিয়ে কি এক্স y1 আমরা নিয়ে আসছি, তাহলে এখানে এক্স এফ দুটোটা থেকে যদি তুমি এফ কমন নিয়ে ফেলো তাহলে এক্স মাইনাস x1, যেটা আলটিমেটলি এই পাশে নিয়ে আসলে এফ এক্স মাইনাস x1 ইকুয়াল টু 0, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের স্পর্শকের, এটাই হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ, যে y x প্লাস x1 প্লাস g মাইনাস, আচ্ছা এখান থেকে তুমি যদি ফার্দার ক্যালকুলেশন করো, মানে তারা এই যে g এবং fটা আলাদা করে রাখছে, ঠিক আছে? অবিলম্বের সমীকরণে তো এই সমীকরণ আর এই সমীকরণ সেম, ঠিক আছে? তুমি যদি এই সমীকরণটা বুঝো তাহলে হচ্ছে যে y x1 মাইনাস x y1 প্লাস g y মাইনাস y1 মাইনাস f x মাইনাস x1 সমান 0, এইটা আর এটা সেম সমীকরণ। ওকে, আচ্ছা এবার আমরা স্পর্শকের সমীকরণ বের করব। এখন স্পর্শকের সমীকরণ বের করার জন্য ঠিক আগের থিওরিটা আমরা ইউজ করব, যে x1 y1 বিন্দুগামী, দেখো x1 y1 বিন্দুগামী এই যে সরলরেখা, এই সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1, ঠিক আছে? এখন আমাদের m বের করতে হবে, m বের করাই আমাদের টার্গেট। দেখো তো তুমি এই অবিলম্ব এবং এই স্পর্শক পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না, অর্থাৎ এই সরলরেখা এবং এই সরলরেখা পরস্পর লম্ব। তাহলে এই সরলরেখার ডাল এবং এই সরলরেখার ডাল
উভয়কে যদি তুমি গুণ করো তাহলে কি পাবো -1 পাবো। তাহলে এই সরলরেখার ঢাল কত বলো, এই সরলরেখার ঢাল -f -y1 ডিভাইডেড বাই -g -x1 ইন্টু এই সরলরেখার ঢাল স্পর্শকের ঢাল ইকুয়াল টু -1, অর্থাৎ অবিলম্বের ঢাল ইন্টু স্পর্শকের ঢাল সমান কত হবে -1। তাহলে এখানে m সমান কত থাকবে, যে m সমান -g -x1 ডিভাইডেড বাই -f -y1, ঠিক আছে। তাহলে m সমান আমরা কি লিখতে পারি, m সমান g প্লাস x1 ডিভাইডেড বাই মাইনাস কমন নিয়ে f প্লাস y1 এটা লিখতে পারি। অর্থাৎ আমাদের যে স্পর্শক, এই স্পর্শকের ঢাল হচ্ছে g প্লাস x1 ডিভাইডেড বাই মাইনাস f প্লাস y1। এখন এই ঢালটা আমরা এখানে রিপ্লেস করে দিই, যেহেতু এটা স্পর্শকেরই ঢাল বের করছি আমরা, ওইটা আমরা এখানে রিপ্লেস করে দিই। তাহলে y মাইনাস y1 ইকুয়াল টু m, এই যে ঢাল g প্লাস x1 ডিভাইডেড বাই g প্লাস x1 বাই মাইনাস f প্লাস y1 ইন্টু x মাইনাস x1, ঠিক আছে। তাহলে এটার সাথে গুণ করে দাও, যে মাইনাস y মাইনাস y1 f প্লাস y1 ইকুয়াল টু g প্লাস x1 x মাইনাস x1 গুণ করে দাও। গুণ করে দিলে কত হবে, এখানে মাইনাস yf হবে, তারপরে আমরা যদি মাইনাসটা ভেতরে যদি গুণ করে দিই তাহলে এই মাইনাস y, তাহলে এখানে কত হবে প্লাস y1 হবে, তাহলে মাইনাস y এর সাথে মাইনাস yf হবে, এরপরে মাইনাস y এর সাথে y1 গুণ করলে মাইনাস y1, ঠিক আছে। এটার সাথে এটা গুণ করলে প্লাস y1f প্লাস y1 স্কোয়ার, এদিকে কত হয় gx মাইনাস gx1 প্লাস xx1 মাইনাস x1 স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের টার্গেট কিন্তু এখানে কি নিয়ে আসা, যে এখানে একটা c নিয়ে আসা, এইখানে একটা c নিয়ে আসা হচ্ছে আমাদের টার্গেট। মানে আমরা চাইবো যে আমাদের সমীকরণটা এই ধরনের ফরম্যাটে সাজানোর জন্য। তাহলে x1 আছে, দেখো x1, এই যে x1 এদিকে থাক, x1 এদিকে থাক, x1 আমরা y1 টা ওই পাশে নিয়ে যাই, প্লাস y1, অর্থাৎ আমরা এই অংশটা ও পাশে নিয়ে গেলাম। এরপরে প্লাস gx লিখতে পারি আমরা, এই যে মাইনাস fy এটা ও পাশে নিয়ে গেলে প্লাস fy। তাহলে এখানে থাকে কি, আমরা এই অংশটাকে ও পাশে নিয়ে গেলাম, এই অংশটাকে ও পাশে নিয়ে গেলাম, এখানে y1 স্কোয়ার থাকে, আর ও পাশ থেকে যদি আমরা x1 নিয়ে আসি প্লাস x1 স্কোয়ার, প্লাস এইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি gx1 প্লাস এই পাশে কত আছে y1 f, ঠিক আছে, ইকুয়াল টু এটা। এখন দেখো এইটার বদলে এইখানে আমরা যদি এটা লিখি যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2f y1, এইটা যদি আমরা লিখি, দেখো আমাদের এইদিকে একটা gx1 আমাদের ছিল, একটা gx1 আমরা আরেকটা gx1 নিয়ে আসছি, তাহলে এটা আলটিমেটলি আমাদের এদিকে যোগ করে দিতে হবে। ওকে, তাহলে x1 প্লাস y1 প্লাস gx প্লাস এইদিকে কি এক্সটা নিয়ে আসলাম, একটা gx1 নিয়ে আসলাম, ওই জন্য আমি gx1 এদিকে নিয়ে আসতেছি ব্যালেন্স করার জন্য, উভয় পাশে ব্যালেন্স করার জন্য। আর এদিকে ঠিক সেমভাবে একটা y1 এক্সট্রা নিয়ে আসলাম, তাহলে এদিকেও আমরা fy এর সাথে একটা fy1 এক্সট্রা লিখবো। কেন? কারণ এদিকের সাথে যাতে এদিকে ব্যালেন্স হয়, ঠিক আছে। এখন দেখো এই যে অংশটা তোমার বৃত্তের সমীকরণ ছিল এটা, যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তুমি স্পর্শকের সমীকরণ বের করতেছো x1 y1 বিন্দুতে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি x1 y1 যে পয়েন্টটা, এটা এই বৃত্তের উপর অবস্থিত, তাহলে এই বৃত্তের উপর যদি অবস্থিত হয় তাহলে এই বৃত্তের সমীকরণ অবশ্যই x1 y1 বিন্দু দ্বারা স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে x1 y1 বিন্দুটা আমরা এই বৃত্তের সমীকরণে বসে দিলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c আছে, ওটা এদিকে নিলাম মাইনাস c। অর্থাৎ এই লাইনটার বদলে আমরা কি লিখে দিতে পারি, এই রাশিটার বদলে আমরা মাইনাস c রিপ্লেস করে দিতে পারি। তো আমরা এখানেও আলটিমেটলি মাইনাস c রিপ্লেস করে দিব, x1 প্লাস y1 প্লাস, দেখো এটা আর এটা থেকে তুমি যদি g কমন নাও x প্লাস x1 প্লাস f কমন নিলে y প্লাস
ওয়াই ওয়ান মাইনাস সিটা যদি তুমি এদিকে নিয়ে যাও তাহলে আলটিমেটলি তোমার সিম্পলিফাইড যে ইকুয়েশন এটা এরকম থাকবে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস টু জি এক্স ওয়ান প্লাস সরি জি এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো এটা তুমি কিভাবে মনে রাখবা? দেখো বৃত্তের সমীকরণ হচ্ছে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তুমি যেখানে এক্স স্কোয়ার আছে, দেখো এক্স স্কোয়ারের বদলে তুমি এক্স ইন্টু এক্স ওয়ান রিপ্লেস করে দিবা, ওয়াই স্কোয়ারের বদলে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান রিপ্লেস করে দিবা। আর যেখানে এই যে টু এক্স যেখানে আছে ওইখানে এক্স প্লাস এক্স ওয়ান নিয়ে আসবা, আর যেখানে টু ওয়াই আছে সেখানে ওয়াই প্লাস ওয়াই ওয়ান নিয়ে আসবা। ক্লিয়ার কথা? তাহলে এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, আর আমরা অবিলম্বের সমীকরণ পাইলাম এটা। ঠিক আছে? তো তুমি চাইলে এগুলো মুখস্থ নাও করতে পারো, আমাদের সরল রেখার কনসেপ্ট দিয়ে মোটামুটি এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম প্রবলেম কভার হয়ে যাবে। ঠিক আছে? তুমি এই সমীকরণগুলো মুখস্থ না করলেও চলবে, কোনো সমস্যা নেই। আমরা সরল রেখার কনসেপ্ট দিয়ে কিন্তু এই সমীকরণগুলো সলভ করে ফেলবো, এই সমীকরণগুলো আমরা ডিরাইভ করে ফেলবো, বের করে ফেলবো ম্যাথের ক্ষেত্রে। ওকে, আচ্ছা নেক্সট থিওরিতে আসো। বলছে বহিস্থ কোনো বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। ঠিক আছে? তো আমাদের এই টাইপটা হচ্ছে, এই থিওরিটা হচ্ছে বাইরে একটা বিন্দু থাকবে এক্স ওয়ান ওয়াই ওয়ান, ধরো এটা হচ্ছে বৃত্ত, এই যে বাইরের যে কোনো একটা বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান হতে আমরা কিন্তু এই বৃত্তের একটা স্পর্শক টানবো। এই বৃত্তটা যদি আমরা মানে একটা যদি স্পর্শক টানি তাহলে এই স্পর্শকের আমরা সমীকরণ বের করব। ঠিক আছে? তো আমাদের দেওয়া আছে বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, মানে এই ফর্মেটে যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা পাবো, আর যদি আমাদের এই ফর্মেটে দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা পাবো। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এই ফর্মেটের জন্য দেখি যে এটা হচ্ছে গিয়ে কি কেন্দ্র 0 0, এবং আমাদের যে বৃত্তের ব্যাসার্ধ ওটা আমরা এখানে আর ধরছি, কোনো সমস্যা নেই, তুমি এ ধরতে পারো। ওকে, আমরা আর ধরছি। এখন দেখো এই পয়েন্ট থেকে তুমি যদি এখানে একটা স্পর্শক টানো, এটা যদি আমাদের স্পর্শক হয় তাহলে এই স্পর্শকের সমীকরণটা কত হবে? এটা সমীকরণ y মাইনাস ওয়াই ওয়ান সমান m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে একটু বলে রাখি, এখানে m হচ্ছে এই সরলরেখার ডাল মানে স্পর্শকের ডাল, আর এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে যেই বিন্দুগামী, স্পর্শকটা যেই বিন্দুগামী। ঠিক আছে? এখন এইটাকে তুমি যদি একটু সিম্পলিফাই করো যে y মাইনাস ওয়াই ওয়ান সমান এম এক্স মাইনাস এম এক্স ওয়ান, অথবা এই পাশে যদি নিয়ে আসো তাহলে y মাইনাস এম এক্স, ঠিক আছে, ইকুয়াল y মাইনাস এম এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস এম এক্স ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এখানে আরেকটু সিম্পলিফাই করলে y মাইনাস এম এক্স, ঠিক আছে, তারপরে এই বাকিটা থাকে প্লাস এম এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। ঠিক আছে? যেখানে এটা হচ্ছে y যুক্ত পদ, আর এটা হচ্ছে x যুক্ত পদ, আর এটা হচ্ছে কি ধ্রুবপদ। ঠিক আছে? আচ্ছা, এই সরল রেখা দেখো, এই সরল রেখা যদি এই বৃত্তে যদি স্পর্শক হয়, এই বৃত্তটা যদি স্পর্শক হয় তাহলে বিন্দু থেকে সরল রেখার যে লম্ব দূরত্ব এটা আলটিমেটলি বৃত্তের ব্যাসার্ধে কি হবে? সমান হবে। এখন আমরা এই কন্ডিশনটা ইউজ করব যে এই সরল রেখা যদি এই বৃত্তের স্পর্শক হয় তাহলে বিন্দু থেকে এই যে 0 0 থেকে এইটার লম্ব দূরত্ব, অর্থাৎ এই সরল রেখার লম্ব দূরত্ব, এই সরল রেখার লম্ব দূরত্ব, এই সরল রেখার লম্ব দূরত্ব 0 0 থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব কি? x এর জায়গায় 0 বসে দিবা, y এর জায়গায় 0 বসে দিবা, আলটিমেটলি তোমার থাকবে m x1 মাইনাস y1 ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ হোল স্কোয়ার 1 প্লাস m স্কোয়ার ইকুয়াল টু x এর সহগ হোল স্কোয়ার y এর সহগ হোল স্কোয়ার ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ কত? r। ঠিক আছে? এখান থেকে তুমি কি পাবা? এখান থেকে m x1 মাইনাস y1 ইকুয়াল টু r ইন্টু রুট ওভার 1 প্লাস m স্কোয়ার। তাহলে তুমি যদি স্কোয়ার করে দাও তাহলে m x1 মাইনাস y1 স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার 1 প্লাস m স্কোয়ার। এখান থেকে m এর দুইটা ভ্যালু বের হবে, m এর ভ্যালুগুলো বের করো। এখান থেকে m এর ভ্যালু কয়টা বের হয়? দুইটা বের হয়। একটা হচ্ছে গিয়ে কি m স্কোয়ার x1 স্কোয়ার মাইনাস 2m x1 y1 প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার প্লাস m স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে? এরপরে আমরা যদি m স্কোয়ার আর স্কোয়ার যদি এই পাশে নিয়ে আসি তাহলে m স্কোয়ার x1 স্কোয়ার মাইনাস, দেখো এই অংশটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে সেক্ষেত্রে তুমি যদি m কমন নাও তাহলে কত থাকে? 2x1 y1 মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে?
তারপরে প্লাস y1 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0 এবং এইখান থেকে এম এর দুইটা ভ্যালু বের হবে। দুটো ভ্যালু যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা এই ধরনের একটা সমীকরণ পাবো, যেটা কিন্তু দেখো এই সমীকরণটা হচ্ছে কি দুই চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে চলকটা হচ্ছে এক্স মানে এক্স এবং ওয়াই, এবং এই সমীকরণ থেকে তুমি কিন্তু এক জোড়া সরল রেখা পাবা। অর্থাৎ এক জোড়া যদি সরল রেখা পাও তাহলে একটা হবে এই ধরনের স্পর্শক, আরেকটা হবে এই ধরনের স্পর্শক, মানে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে, দেখো বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে কিন্তু দুটো স্পর্শক টানা যাবে একটা বৃত্তে। তুমি একটা স্পর্শকের সমীকরণ পাবা, আরেকটা স্পর্শকের সমীকরণ কোনটা পাবা? এই সমীকরণ। অর্থাৎ এই সমীকরণ থেকে তুমি কিন্তু দুইটা স্পর্শকের সমীকরণ পাবা, একটা হচ্ছে এই স্পর্শকের সমীকরণ, আরেকটা হচ্ছে এই স্পর্শকের সমীকরণ। তো আমরা বাকি ক্যালকুলেশন না করি, ক্যালকুলেশনটা একটু জটিল, ক্যালকুলেশন করার পরে তুমি আলটিমেটলি কি পাবা? এই ধরনের একটা সমীকরণ পাবা। ক্লিয়ার? তাহলে আমরা ম্যাথে কিন্তু এই ধরনের সূত্র এগুলো ব্যবহার করবো না, আমরা সরল রেখার কনসেপ্টগুলো ইউজ করে কিন্তু আমরা এই ধরনের সমীকরণ বের করে ফেলবো। এরপরেও এটাও ঠিক সেম, একটু ক্যালকুলেশন জটিল হবে কিন্তু এই প্রসেসে করে ফেলতে পারবা। যে তুমি কি নিবা, একটা পয়েন্ট মাইনাস জি মাইনাস এফ নিবা, তো মাইনাস জি মাইনাস এফ নিবা, এরপর ঠিক বাকিগুলো ঠিক সেম থাকবে, সবগুলো সেম থাকার পরে তোমার এই ধরনের একটা ইকুয়েশন চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা স্পর্শকের দৈর্ঘ্যটা দেখব। দেখো স্পর্শকের দৈর্ঘ্য, যে বহিস্থ x1 y1 বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। খেয়াল করো, একটা বৃত্ত, একটা পয়েন্ট হচ্ছে 0 0, যেহেতু এটা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, মানে কেন্দ্র মূল বিন্দুতে, ওরকম বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² = r²। দ্যাট মিনস কেন্দ্র হচ্ছে 0 0। কেন? কারণ তোমাকে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে কেন্দ্র মূল বিন্দুতে বৃত্তের সমীকরণ x² + y² = কত? r²। আচ্ছা, এইখান থেকে আমরা যদি বাইরে থেকে দেখো x1 y1 পয়েন্ট, x1 y1 পয়েন্ট, এইখান থেকে যদি আমরা একটা স্পর্শক টানি, তাহলে স্পর্শবিন্দু থেকে x1 y1 বিন্দু দূরত্ব আলটিমেটলি কি? স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে? স্পর্শবিন্দু থেকে এই যে x1 y1 যে বিন্দুটা বাইরের, ওটাই হচ্ছে কি আলটিমেটলি স্পর্শকের দৈর্ঘ্য, মানে ওটাই চাচ্ছ তোমাকে এখানে। তাহলে এইটা বের করার কিছু সিম্পল ওয়ে আছে, যেমন ধরো এটা যদি টানো, তাহলে এটা যদি বৃত্তের কি হয়, এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, এই বৃত্তের ব্যাসার্ধ r, তাহলে এইটা কত হবে? যে x1 y1 বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে গিয়ে কি, আচ্ছা এটা 90 ডিগ্রি না? x1 y1 বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত? √x1² + y1²। এখন তুমি চাইলে এই অংশটা বের করতে পারো না এখান থেকে, এটাই তো স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক না? x1 y1 বিন্দু থেকে স্পর্শকের যে দৈর্ঘ্য, স্পর্শবিন্দুর যে দূরত্ব, সেটাই হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে? এটাই আমরা বের করবো আলটিমেটলি। তাহলে এটা দেখো তো, এটা সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী যদি ত্রিভুজ হয়, এটা যদি r হয় এবং এটা যদি √x1² + y1² হয়, তাহলে আমাদের এই যে লম্ব অথবা ভূমি, এই যে ভূমি, এইটা কত হবে? এটা ধরে নিচ্ছি আমরা, এটা কত হবে? √ অতিভুজ হোল স্কোয়ার, তাহলে এটার উপর হোল স্কোয়ার হলে x1² + y1² মাইনাস লম্ব হোল স্কোয়ার। ঠিক আছে? এটাই হচ্ছে গিয়ে কি আমাদের স্পর্শকের দৈর্ঘ্যের ফর্মুলা, √x1² + y1² মাইনাস কত? r²। যেটা কিন্তু তুমি আলটিমেটলি এভাবে পেয়ে যেতে পারো, যে তোমাকে যদি বৃত্তের সমীকরণ x² + y² = r² যদি দেওয়া থাকে, তাহলে তুমি rটাকে এদিকে আনবা, -r = 0 করবা, এরপর এই অংশটায় প্রথমে রুট দিবা, তারপর যে বিন্দু থেকে তোমার স্পর্শকের দৈর্ঘ্যটা যাচ্ছে সেই বিন্দুটা বসাই দিবা, x1² + y1² = -r²। ক্লিয়ার তাহলে? আচ্ছা, তাহলে স্পর্শকের দৈর্ঘ্য এটা বুঝছো। ঠিক এটাও ঠিক সেম, যে আমরা যদি এই পয়েন্টটাকে দেখো, আমাদের এখন যে বের করতে হবে, আমাদের এখন কেন্দ্র -g - f, কেন্দ্র যদি -g - f থাকে, তাহলে স্পর্শকের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তো আমরা এখন -g - f বিশিষ্ট একটা বৃত্তের, কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের x1 y1 বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য, এই যে এই দৈর্ঘ্যটা বের করব। তাহলে যদি -g - f হয়, তাহলে এটা কত? এই দূরত্বটা x - -g² তাহলে x1 + g² + y1 + f²। ক্লিয়ার? এখান থেকে একটু দূরত্বটা, এই দূরত্বটা বের করতে হবে। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজটার আমাদের ভূমি বের করতে হবে। তাহলে এটা কি? এই বৃত্তের
এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা কি করব, এই অংশটা হবে অতিভুজ হোল স্কোয়ার মাইনাস ভূমি হোল স্কোয়ার, উপরে একটা রুট হবে, ঠিক আছে? রুট ওভার অতিভুজ হোল স্কোয়ার, এটার উপর হোল স্কোয়ার দিলে আলটিমেটলি x1 প্লাস জি হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ হোল স্কোয়ার মাইনাস এটার উপর হোল স্কোয়ার দিলে, এটার উপর হোল স্কোয়ার দিলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করে, এইখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো যে এটা পাবা যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস সি পাবা। ওকে, তো এটার ক্ষেত্রেও তুমি যদি শর্টকাট ইউজ করতে পারো, মানে শর্টকাটে ব্যাপারটা মনে রাখতে পারো যে তোমাকে যদি সমীকরণটা দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2f y প্লাস সি সমান 0 যদি দেওয়া থাকে তোমাকে সমীকরণ, তাহলে তুমি কি করবা, স্পর্শকের দৈর্ঘ্য এই বৃত্তের x1 y1 বিন্দু থেকে এই বৃত্তের যে কোনো একটা স্পর্শকের দৈর্ঘ্য, কিন্তু এখানে কিন্তু স্পর্শক দুইটা হইতে পারে, একটা হইতে পারে আবার এই একটাও হইতে পারে, তাহলে এটার দৈর্ঘ্য যত, এটার দৈর্ঘ্য আলটিমেটলি তত হবে। ঠিক আছে, মানে দুটোটা দৈর্ঘ্য সমান। এটা 9-10 একটা উপপাদ্য ছিল না এরকম, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে বৃত্তের উপর স্পর্শক টানলে, বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই স্পর্শকের দূরত্বটা সমান, এরকম একটা উপপাদ্য ছিল। ঠিক আছে, একটু দেখে নিবা বৃত্ত চ্যাপ্টারটাগুলো 9-10 জেনারেল ম্যাথে বৃত্ত চ্যাপ্টারটাগুলো দেখে নিবা। ঠিক আছে, তাহলে এটার দৈর্ঘ্য যত, এটার দৈর্ঘ্য তত, আমরা যদি একটা দৈর্ঘ্য বের করতে পারি আরেকটার দৈর্ঘ্য আলটিমেটলি ঠিক ততই হবে। ওকে, তাহলে x1 y1 বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, তুমি রুট দিবা, যে বিন্দু থেকে চাচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য সেই বিন্দুটা বৃত্তের সমীকরণে বসাই দিবা, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস সি। শেষ, এটাই হচ্ছে গিয়ে কি তোমার স্পর্শকের দৈর্ঘ্য বের করার ফর্মুলা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। আচ্ছা, তো আমরা এখন দেখব যে দুটি বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ আমরা কিভাবে বের করব। দেখো, এইটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি আরেকটা বৃত্ত হয়, দুটি বৃত্তের সাধারণ জ্যায়, সাধারণ জ্যায় মানে কি, যেটা আলটিমেটলি দুইটা বৃত্তেরই জ্যায়, এটা হচ্ছে সাধারণ জ্যায়। তাহলে ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের দুইটা বৃত্তের সাধারণ জ্যায়, এবং এই সাধারণ জ্যায় এই পয়েন্টটা হচ্ছে x1 y1, মানে সাধারণ জ্যায় এবং দুইটা বৃত্তের যে ছেদবিন্দু, একটা ছেদবিন্দুকে আমরা x1 y1 ধরে নিচ্ছি, আরেকটা ছেদবিন্দুকে আমরা x2 y2 ধরে নিচ্ছি। তো আমাদের ইকুয়েশনটা লাগবে এই যে এই রেখার ইকুয়েশনটা লাগবে, আমাদের এই রেখাটার ইকুয়েশন লাগবে। ঠিক আছে, এখন দেখো, তুমি যদি এই রেখার ইকুয়েশন বের করতে চাও, প্রথম বৃত্তটা আমি ধরে নিচ্ছি, প্রথম বৃত্তের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1 এক্স প্লাস 2f1 y প্লাস সি ইকুয়াল টু 0, c1 ইকুয়াল টু 0। কেন এগুলো চেঞ্জ করলাম, জি এফ সি কেন চেঞ্জ করলাম, কারণ বৃত্তর কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কিন্তু ডিফারেন্ট। একটা যদি আমরা g1 মাইনাস f1, এবং এই বৃত্তের ক্ষেত্রে যদি ধ্রুবকটা যদি c1 হয়, তাহলে এই বৃত্তের ক্ষেত্রে আমরা এটা ধরে নিই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2 এক্স প্লাস 2f2 y প্লাস c2 সমান 0। ঠিক আছে, তাহলে এই বৃত্তের সমীকরণটা আমরা এটা ধরে নিচ্ছি এবং এই বৃত্তের সমীকরণটা আমরা এটা ধরে নিচ্ছি। ক্লিয়ার? তাহলে দেখো, দুটো বৃত্ত কিন্তু x1 y1 এবং x2 y2 বিন্দু দিয়ে যায়। আমরা যদি এই বৃত্ত সমীকরণ দেখো, এই বৃত্তের সমীকরণ আমরা চাইলে x1 y1 বসাই দিতে পারি না। কেন? কারণ এই সমীকরণটাতে কোন বিন্দু দিয়ে যায়, এই বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়, x1 y1 বিন্দু দিয়ে। তাহলে এখানে যদি আমরা x1 y1 বসাই দিই, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g1 x1 2g1 x1 প্লাস 2f1 y1 প্লাস c1 সমান 0। আবার এই বৃত্তের সমীকরণে তুমি যদি x1 y1 বসাই দাও, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g2 x1 প্লাস 2f2 y1 প্লাস c2 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা দুইটা সমীকরণ পাইলাম, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। আমরা যদি একটা থেকে একটা বিয়োগ করি, একটা থেকে যদি একটা বিয়োগ করি, তাহলে আলটিমেটলি আমাদের থাকে যে এই অংশটা থাকে 2 মানে x1 থাকবে, 2x1 থাকবে, তারপরে g1 মাইনাস g2 থাকবে, প্লাস 2y1 থাকবে, f1 মাইনাস f2 থাকবে, প্লাস c1 মাইনাস c2 সমান 0। c1 মাইনাস c2 সমান 0, আমাদের এই অংশটা থাকে। ঠিক আছে, এখন আচ্ছা, এই সমীকরণটা কিন্তু আসছে
একটা সমীকরণ থেকে যখন তুমি এই সমীকরণে x1 y1 বসাই দিবা, এই সমীকরণে x1 y1 বসাই দিবা, তখনই কিন্তু আলটিমেটলি এই সমীকরণটা পাবা। ওকে, দেখো এই সমীকরণে x1 y1 যদি বসাই দাও তাহলে তুমি কোন সমীকরণ পাবা? এই সমীকরণ পাবা। ক্লিয়ার? আবার ঠিক সেমভাবে আমরা চাইলে এই বৃত্তটার জন্য প্রমাণ করতে পারি না যে, মানে আমরা চাইলে এই বিন্দুটার জন্য লিখতে পারি না যে একই প্রসেসে আমরা চাইলে এটা লিখতে পারি না 2x2 g1 মাইনাস g2 প্লাস 2y2 f1 মাইনাস f2 প্লাস c1 মাইনাস c2 সমান 0। আমরা যদি x2 y2 বিন্দু নিয়ে কাজ করতাম তাহলে নিশ্চয়ই এই সমীকরণটা পাইতাম। এবং এই সমীকরণটাও এই সমীকরণে যখন তুমি কি বসাই দিবা, এই সমীকরণে যখন তুমি x2 y2 বসাই দিবা, x2 y2 বসাই দিবা, এই সমীকরণ যখন তুমি x2 y2 বসাই দিবা তখন তুমি আলটিমেটলি এই সমীকরণটা পাবা। তাহলে দেখো খুব ভালো করে খেয়াল করো, এই সমীকরণে যখন তুমি x1 y1 বসাই দিবা তখন তুমি এটা পাবা, এই সমীকরণে যখন তুমি x2 y2 বসাই দিবা তখন এটা পাবা। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি না এই সমীকরণটা কোন দুইটা পয়েন্ট দিয়ে যায়? x1 y1 এবং x2 y2, এই দুইটা পয়েন্ট দিয়ে অবশ্যই এই সমীকরণটা যায়। এবং এই সমীকরণে x এর পাওয়ার হচ্ছে 1, y এর পাওয়ার হচ্ছে 1। তাহলে যেই সমীকরণে x এর পাওয়ার 1 এবং y এর পাওয়ার 1, সেই সমীকরণটা হচ্ছে সরল রেখার সমীকরণ। ঠিক আছে? এবং এই সরল রেখার সমীকরণ কোন বিন্দু দিয়ে যায়? x1 y1 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা বলতে পারি না এই যে সমীকরণ আমরা পাইলাম এটাই হচ্ছে আসলে আমাদের x1 y1 এবং x2 y2 বিন্দুগামী জ্যায়ের সমীকরণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটু বলি তোমাকে যে এই সমীকরণে যখন তুমি x1 y1 পয়েন্টটা বসাই দিবা তখন তুমি এটা পাবা, এই সমীকরণে যখন তুমি x2 y2 বসাই দিবা তখন এই সমীকরণ পাবা। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি এই যে সমীকরণ এটা এমন একটা রেখার সমীকরণ যেটা x1 এবং y1 দুটা বিন্দু দিয়ে যায়, x1 এবং y1 দুটা বিন্দু দিয়ে যায়। এবং এই সমীকরণে যেহেতু x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, তাহলে আমরা বলতে পারি অবশ্যই এটা একটা সরল রেখা। তাহলে দেখো একটা কন্ডিশন হচ্ছে x1 y1 বিন্দু দিয়ে যায়, x1 y1 x2 y2 বিন্দু দিয়ে যায়, এবং আরেকটা কন্ডিশন হচ্ছে পাওয়ার যেহেতু 1 এটা একটা সরল রেখা। তাহলে নিশ্চয়ই এটা কার সমীকরণ? এটা জ্যায়ের সমীকরণ। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু বের করে ফেলতে পারি। আমরা তো লজিক্যালি প্রমাণ করছি যে এটা হচ্ছে গিয়ে কি আমার x1 y1 এবং x2 y2 বিন্দুগামী একটা সরল রেখার সমীকরণ, যেটা আলটিমেটলি গিয়ে কি জ্যা। আচ্ছা, তাহলে এই দেখো তুমি যদি এই সমীকরণ থেকে এই সমীকরণ যদি বিয়োগ করো তাহলে তুমি এই সমীকরণটা পাচ্ছ না। মানে এটা যদি আমরা 1 নং ধরি, এটা যদি 2 নং ধরি, তাহলে 1 নং থেকেই কিন্তু আমরা 2 নং বিয়োগ করে দিলেই আমরা কোন সমীকরণটা পাচ্ছি? এই সমীকরণটা পাচ্ছি। ঠিক আছে? তাহলে জ্যায়ের সমীকরণ বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ কি করে দেওয়া? বিয়োগ করে দেওয়া। আমরা বিয়োগ করে দিলেই কি পাই যাব? আমরা জ্যায়ের সমীকরণ পাই যাব, মানে দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ পাই যাব। ক্লিয়ার কথা? আচ্ছা, আমরা যদি জ্যায়ের সমীকরণ বের করতে চাই তাহলে সিম্পলি প্রথম বৃত্ত থেকে মাইনাস দ্বিতীয় বৃত্ত এইটাই করে দিলে ইকুয়াল টু যদি 0 করে দিই তাহলে হচ্ছে গিয়ে কি প্রথম ও দ্বিতীয় বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। আমরা সাধারণ জ্যায়ের সমীকরণ এভাবে কিন্তু বের করে ফেলতে পারবো, একটা থেকে যদি আমরা একটা মাইনাস করে দিই। ওকে, আচ্ছা দেখো এখন আমাদের টপিকসটা হচ্ছে দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা। এখানে একটা সাধারণ স্পর্শক হবে, সাধারণ স্পর্শকের সংখ্যা। তো দেখো প্রথমে একটা বৃত্ত যদি আরেকটা বৃত্তকে অন্তঃস্পর্শ করে তাহলে সাধারণ স্পর্শক কিন্তু তুমি একটাই পাবা। সাধারণ স্পর্শক হচ্ছে কয়টা? একটা পাবা যখন অন্তঃস্পর্শ করবে। একটা বৃত্ত আরেকটা বৃত্তকে অন্তঃস্পর্শ করলে সাধারণ স্পর্শক হচ্ছে একটা। ঠিক আছে? যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে দেখো তুমি এখানে একটা স্পর্শক পাবা, আবার এখানে একটা স্পর্শক টানতে পারবা, আবার এইখানেও তুমি একটা সাধারণ স্পর্শক টানতে পারবা। অর্থাৎ যখন একটা বৃত্ত আরেকটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করবে তখন কিন্তু আমরা 3টা সাধারণ স্পর্শক পাবো। আবার যখন দুটা বৃত্ত একে অপরকে ছেদ করবে তখন কিন্তু আমরা স্পর্শক পাবো 2টা। একটা এভাবে থাকতে পারে স্পর্শক, আবার আরেকটা এভাবে আঁকতে পারি। ওকে, আমরা 2টা সাধারণ স্পর্শক পাবো কখন? যখন একটা বৃত্ত আরেকটা বৃত্তকে ছেদ করবে। আবার দেখো একটা বৃত্ত আরেকটা বৃত্তকে বহিঃস্পর্শ না, মানে একটা বৃত্তের বাইরে সরাসরি বাইরে আরেকটা যদি বৃত্ত থাকে তাহলে এখানে কয়টা স্পর্শক পাওয়া যাবে? দেখো এখানে একটা পাবা, এখানে একটা পাবা, ঠিক আছে? আবার এই ধরনের একটা স্পর্শক পাবা, আবার
এই ধরনের একটা স্পর্শক পাবা। অর্থাৎ সেক্ষেত্রে তুমি একটা, দুইটা, তিনটা, চারটা স্পর্শক পাইতে পারো। অর্থাৎ সবচেয়ে বেশি স্পর্শক পাবা যখন একটা বৃত্ত আরেকটা বৃত্তের বাইরে থাকবে। একটা বৃত্ত আরেকটা বৃত্তকে বহিঃস্থভাবে স্পর্শ করবে না, মানে বাইরে থাকবে, তখন আলটিমেটলি তুমি চারটা সাধারণ স্পর্শক টানতে পারবা। ক্লিয়ার? তাহলে অন্তঃস্পর্শ করলে একটা, বহিঃস্পর্শ করলে তিনটা, আর ছেদ করলে দুইটা, এবং যদি বাইরে থাকে চারটা আমরা সাধারণ স্পর্শক পাবো। ক্লিয়ার? তাহলে আচ্ছা, এরপর আমরা অনুশীলনীর ম্যাথগুলোতে চলে আসি। আমাদের মোটামুটি অনেকগুলো থিওরি আমরা দেখে ফেলছি, এরপর অনুশীলনী ম্যাথগুলোতে আসি। তো আমরা টোটাল এই সব টাইপের টোটাল 9 টাইপের ম্যাথ করব এই চ্যাপ্টারে 4.2-এ। তো আসো, প্রথম টাইপটা হচ্ছে একটি সরল রেখা একটি বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত রিলেটেড, যেটা আমরা একদম প্রথম থিওরিতে দেখছিলাম। ঠিক আছে? তো আমি একটু মেমোরাইজ করে দিই। যদি একটা সরল রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, তাহলে y সমান mx প্লাস c সরল রেখা যদি x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার বৃত্তকে যদি স্পর্শ করে, তাহলে c সমান প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস কত হবে, m স্কোয়ার হবে। যদি এখানে r হয়, দেখো যদি এখানে r হয় তাহলে এখানে কি হবে, r হবে। খুব সিম্পল কথা। ওকে, আচ্ছা। তো সাধারণ সমীকরণ দেওয়া থাকলে তুমি এই ধরনের সত্যটা ব্যবহার করবা যে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ সমান হবে। আর যদি তোমাকে এই ধরনের সমীকরণ দেওয়া থাকে তাহলে তুমি সরাসরি c সমান প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস m স্কোয়ার ইউজ করতে পারো। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি। দেখা হচ্ছে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে একটা বৃত্তকে যদি স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। এটা সবগুলোর জন্য সত্য, মানে তুমি সাধারণ সমীকরণে ব্যবহার করতে পারবা। তারপর হচ্ছে কি আদর্শ সমীকরণ, মানে কেন্দ্র যদি 0, 0 থাকে তুমি সেক্ষেত্রেও তুমি এই কথাটা ইউজ করতে পারবা। ঠিক আছে? তো যদি এরকম থাকে তাহলে এরকম সত্যতত্ত্ব ব্যবহার না করে আমার মনে হয় সরাসরি অ্যাপ্রোচ করা ভালো, যে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। আমরা এই কোয়েশনটাতে আসি। বসে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, দেখাও যে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে। এখানে একটু ভুল হয়েছে, এখানে 7টা হবে না, শুধুমাত্র y হবে। যে 3x মাইনাস y প্লাস 10 ইকুয়াল টু 0 রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে। তাহলে একটা বৃত্ত কখন একটা রেখাকে স্পর্শ করবে, কখন স্পর্শ করবে, যখন কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব এই যে বৃত্তের ব্যাসার্ধ এটা সমান হবে। তাহলে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 10 হোল স্কোয়ার বলতে পারি না। তাহলে আর সমান কত এখানে, রুট 10। অর্থাৎ যে বৃত্তটা দেওয়া আছে ওটার ব্যাসার্ধ হচ্ছে রুট 10। তো আমাদেরকে দেখাইতে হবে যে এইটার কেন্দ্র থেকে, এই বৃত্তের কেন্দ্র থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব এটা ব্যাসার্ধের সমান, রুট 10 এর সমান। তার আসো তাহলে কি করবা, 3x মাইনাস y প্লাস 10 ইকুয়াল টু 0 রেখাটি হতে 0, 0 কেন্দ্রের লম্ব দূরত্ব, 0, 0 বিন্দুর লম্ব দূরত্ব, বিন্দুর লম্ব দূরত্ব কীভাবে বের করবা, 0, 0টা প্রথমে এখানে বসাই দিবা। বসাই দিলে কত হয়, 10 থাকে, মডুলাস দেওয়ার দরকার নাই যেহেতু 10 পজিটিভ সংখ্যা। নিচে রুট ওভার x এর সহগ হোল স্কোয়ার প্লাস y এর সহগ হোল স্কোয়ার মাইনাস 1কে স্কোয়ার করলে কত 1। তাহলে 10 ডিভাইডেড বাই রুট 10 কাটাকাটি করলে রুট ওভার 10। আমরা 10কে রুট 10 ইন্টু রুট 10 লিখতে পারি। একটা রুট 10 কাটাকাটি করলে আরেকটা রুট 10 থাকে। তাহলে এটাই আলটিমেটলি গিয়ে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু এই কন্ডিশনটা, মানে এই রেখা থেকে এই বৃত্তের কেন্দ্রের লম্ব দূরত্ব যেহেতু বৃত্তের ব্যাসার্ধটা সমান হয়েছে, তার মানে অবশ্যই এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে। ঠিক আছে? স্পর্শবিন্দু বের করতে বলছে। তো স্পর্শবিন্দু কিভাবে বের করবা, দেখো স্পর্শবিন্দু যদি বের করতে বলে, একটা বৃত্ত এই সরলরেখার স্পর্শবিন্দু বের করতে বললে তুমি বৃত্তের সমীকরণ আর সরলরেখার সমীকরণ দুটোটা সমাধান করে দিবা। সমাধান করলে তুমি স্পর্শবিন্দু পাই যাবা। ওকে, আসো তাহলে স্পর্শবিন্দু কিভাবে বের করবা, তোমাকে যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 10, এইখানে তুমি সরল রেখার সমীকরণটা বসাই দিবা। দেখো সরল রেখার সমীকরণ হচ্ছে 3x মাইনাস y প্লাস 10 ইকুয়াল টু 0। এখান থেকে তুমি y সমান 3x প্লাস কি লিখতে পারো, 10 লিখতে পারো। ঠিক আছে? তাহলে y এর ভ্যালু আমরা এই সমীকরণ এবং এই সমীকরণ যদি সমাধান করি, y এর ভ্যালু এখানে বসাই দিই x স্কোয়ার প্লাস 3x প্লাস 10 হোল স্কোয়ার ইকুয়াল টু 10। তাহলে কত হয় এখানে x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 60x প্লাস 100 ইকুয়াল টু 10। তাহলে আলটিমেটলি কত থাকে, 9x স্কোয়ার 10x স্কোয়ার থাকে এখানে, 10x স্কোয়ার প্লাস 60x প্লাস 90 ইকুয়াল টু 0। 10টা পাশে নিয়ে আসলে প্লাস 90 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো, এখানে তুমি এটাকে তুমি 10 দিয়ে ভাগ করে ফেলো, 10 দিয়ে ভাগ করে ফেলে x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এটাকে কি লেখা যায়, x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে x সমান কত, x সমান হচ্ছে -3।
তাহলে x সমান -3 এই ইকুয়েশনে বসাই দিলে তুমি y সমান কত পাবা, y সমান -9 + 10 1 পাবা। অর্থাৎ সুতরাং -3 এবং 1 এটাই হচ্ছে স্পর্শবিন্দু। -3 এবং 1 হচ্ছে গিয়ে কি এই বৃত্ত এবং এই সরলরেখার স্পর্শবিন্দু। ক্লিয়ার? তাহলে আচ্ছা -3 1। এরপরে ম্যাটটাতে আসো, বলছে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে দেখাও যে PQ বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। ওকে, আচ্ছা তাহলে দেখো এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে যে বৃত্তটা দেওয়া আছে x² + y² = a² হবে, এখানে a স্কয়ার হবে, a স্কয়ার হবে। ঠিক আছে, এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে তাহলে a² এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। রেখার সমীকরণ কত? px + qy -1 = 0, এটা হচ্ছে রেখার সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র কত? 0 0 এবং ব্যাসার্ধ কত? 1। তাহলে সিস্টেম হচ্ছে কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে কেন্দ্র 0 0 থেকে এটার লম্ব দূরত্ব কত হবে? 0 0টা তুমি এই সমীকরণে বসাই দাও, তাহলে -1 মডুলাস দাও √x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার = বৃত্তের ব্যাসার্ধ 1। ঠিক আছে, তাহলে এখানে কত থাকে? 1 / √p² প্লাস q² = a। তাহলে আলটিমেটলি এখান থেকে থাকে p² প্লাস q² = 1 / a, স্কয়ার করে দাও p² প্লাস q² = 1 / a। ঠিক আছে, এটাকে রুট করে দিলে অথবা এটাকে √হোল স্কয়ার করে দিলে দেখো তুমি যদি একটা বৃত্ত চিন্তা করো, জাস্ট এই যে x² + y² = 1 / √1 / a হোল স্কয়ার। এটা যদি একটা বৃত্ত চিন্তা করো তাহলে দেখো এই বৃত্তটা যদি এই বৃত্তটার উপর PQ যদি একটা বিন্দু হয়, তাহলে PQ বিন্দু দ্বারা সিদ্ধ করলে অবশ্যই এই ধরনের একটা ইকুয়েশন আসে। তাহলে আমরা বলতে পারি না যে PQ বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত, বলতে পারি না, যেহেতু PQ দ্বারা এটাকে সলভ করলে কি হয়? p² + q² = 1 / কত হয়? a হোল স্কয়ার হয়। ওকে, আচ্ছা এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বলতে পারি না যে PQ বিন্দুটা অবশ্যই এই বৃত্তটার উপর অবস্থিত। ওকে, আচ্ছা এরপর আসো এই কোয়েশনে আসো বি এর মান কত হলে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে। আচ্ছা যে বৃত্তটা দেওয়া আছে ওটার কেন্দ্র আমরা বের করে ফেলি, যে x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে 4 হবে আর y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে 1 হবে। এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট, মানে কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব, এই কেন্দ্র থেকে দেখো ব্যাসার্ধও কিন্তু বের করে ফেলতে পারি √g² + f² - c। তাহলে g কে স্কয়ার করা যে কথা, -g কে স্কয়ার করা একই কথা। তাহলে 4 কে স্কয়ার করলে 16 প্লাস f কে স্কয়ার করা যে কথা, -f কে স্কয়ার করে একই কথা। মানে এটা হচ্ছে -g এর মান আর এটা হচ্ছে -f এর মান। তাহলে তুমি g কে স্কয়ার করো যে কথা, -g কে স্কয়ার করে একই কথা। -f কে স্কয়ার করে যে কথা, f কে স্কয়ার করে একই কথা। তাহলে 16 প্লাস 1 -4, তাহলে কত থাকে এখানে? আলটিমেটলি 17 আলটিমেটলি 13 থাকে। ঠিক আছে, তো আমাদের এখন আমরা কি জানি যে যদি এই সরল রেখা যদি এই বৃত্তকে স্পর্শ করে তাহলে এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে সরল রেখার লম্ব দূরত্ব, তাহলে 3 ইন্টু দেখো এই কেন্দ্র থেকে এই সরল রেখার লম্ব দূরত্ব কি করব? কেন্দ্র দিয়ে সরল রেখাকে কি করব? স্যাটিসফাই করব। তাহলে 3 × 4 প্লাস b × 1 -1 মডুলাস দিব সরল রেখার x এর সহগ হোল স্কয়ার 3 স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার b স্কয়ার = √13। ওকে, তাহলে এখান থেকে তুমি কত পাও? এখান থেকে কত পাও? এখানে কত পাও? b প্লাস 3 4 12, 12 থেকে 1 চলে গেলে 11, b প্লাস 11 ডিভাইডেড বাই √9 প্লাস b স্কয়ার =√13। স্কয়ার যদি আমরা করে দিই তাহলে b প্লাস 11 হোল স্কয়ার এখানে 13 থাকে, স্কয়ার করে দিলে, আর এটার স্কয়ার, এটার বর্গ যদি তুমি এর পাশে নিয়ে আসো তাহলে 9 প্লাস v স্কয়ার। এখান থেকে আলটিমেটলি কি বের করতে হবে? তোমাকে b এর ভ্যালুটা বের করতে হবে। এবং তুমি যদি এখান থেকে b এর ভ্যালু বের করো, কত পাবা? একটা 2 পাবা, একটা -1/6 পাবা। তো এটা তোমরা সমাধান করবা, এখান থেকে b এর ভ্যালুটা বের করবে, স্কয়ার করে দিবা, তারপর এক পাশে নিয়ে আসবা, তারপর দ্বিঘাত সমীকরণ সমাধান করবা। ওকে, একটা পাবা 2 আর একটা হচ্ছে -1/6 পাবা।
আচ্ছা, এই ম্যাথটা বোর্ড এক্স আসছে 9-10-এ, এরপরে বোর্ডে আসছে বিভিন্ন সময়, বোর্ডে আসছে যে 16-তে আসছে, 16-তে আসছে, আবার 11-তে আসছে চট্টগ্রাম বোর্ড। আচ্ছা, তো টাইপ 1-এর লাস্ট ম্যাথ তো আমাদের টাইপ 1-এর লাস্ট ম্যাথ যে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে যদি এত হয়। তো দেখো রেখাটা কি বলছে, যে বৃত্তটা দেওয়া আছে x² প্লাস y² মাইনাস 2x ইকুয়াল টু 0, এই বৃত্তের কেন্দ্র কত, x এর সহগকে -2 দিয়ে ভাগ করবা, এই যে -2a কে -2 দিয়ে ভাগ করলে কি থাকবে, a থাকবে এবং 0। ব্যাসার্ধ হচ্ছে √ওভার g² প্লাস f² মাইনাস c, তাহলে a² সমান আলটিমেটলি কি থাকবে, a² আর রুট চলে গেলে a থাকবে। ব্যাসার্ধ হচ্ছে গিয়ে কি a। ওকে, এখন দেখো যে এই বৃত্তটা যদি ওই রেখাকে স্পর্শ করে, যে রেখার কথা বলে দিচ্ছে তারা lx প্লাস my 1টাকে যদি এই পাশে নিয়ে আসি -1 সমান 0, তাহলে কেন্দ্র থেকে সরল রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে লম্ব দূরত্ব কীভাবে বের করবো, প্রথমে কেন্দ্রটা এখানে বসাই দিব, x এর জায়গায় 1 বসাই দিব, l ইন্টু a বসাই দিব x এর জায়গায়, প্লাস m ইন্টু y এর জায়গায় 0 বসাই দিব, -1 ডিভাইডেড বাই √ওভার x এর সহগ হোল স্কোয়ার l² প্লাস m² y এর সহগ হোল স্কোয়ার ইকুয়াল টু a ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে তুমি যদি এটা করো তাহলে এখানে আলটিমেটলি কি পাও, al -1 নিচে পাও l² প্লাস m² √ওভার ইকুয়াল টু a, স্কোয়ার করে দিলে al -1 হোল স্কোয়ার সমান a² থাকবে, আর এটা ওপাশে নিয়ে গেলে l² প্লাস m² থাকবে। ঠিক আছে, তাহলে a² l² -2al প্লাস 1 ইকুয়াল টু a² l² প্লাস a² m²। ওকে, আচ্ছা আমাকে দেখাইতে হবে কি, দেখাইতে হবে a² প্লাস m² প্লাস 2al ইকুয়াল টু 1। ঠিক আছে, ইকুয়াল টু 1 দেখাইতে হবে। আচ্ছা, তাহলে a² l² কাটাকাটি চলে যায়, তাহলে এইটা যদি তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে থাকে কি a² m² প্লাস 2al, আর এই পাশে 1 থাকে, এটা আলটিমেটলি দেখাইতে বলছে, ঠিক না? হ্যাঁ, a² m² প্লাস 2al ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে যদি এই কন্ডিশনটা হয় তাহলে এটা হবে, এটা সমান এটা হবে, তাহলে এটা সমান যদি এটা হয় তাহলে অবশ্যই এই বৃত্তের একটা স্পর্শক হবে কত, lx প্লাস my মাইনাস 1 সমান 0। ক্লিয়ার? তাহলে এই ম্যাথটা বুঝছো। এরপর আমরা টাইপ 2-তে যাব। আমরা লেকচার 1-এ টাইপ 1 পর্যন্ত করাইছি, আমরা লেকচার 2-তে টাইপ 2 মানে আমরা আর দুইটা লেকচারে লেকচার 2 এবং লেকচার 3-তে আমরা 4.2টা শেষ করে দিব। ঠিক আছে, তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে আমাদের লেকচার 2-তে, দেখা হচ্ছে সবার সাথে।